হর হর মহাদেব। আজ আপনাকে ঘোরাবো ভারতের প্রথম বা শেষ গ্রাম, যা মহাভারতের বহু পৌরাণিক ঘটনার সাক্ষী। পৌঁছালাম ব্যাস গুফার সামনে। এইভাবে একটা সময়ের পর লিখি রচিত হয়েছিল মহাভারতের গল্প। এই সেই স্থান যেখানে দ্রৌপদী নিজের শরীর ত্যাগ করেছিলেন, যেখানে আছে সরস্বতী নদীর উৎসস্থল। তারপর আমরা চলে যাব স্বর্গরোহিণীর পথে। ওইটা হচ্ছে স্বর্গে যাওয়ার রাস্তা। এই পথেই আমার সঙ্গে দেখা হলো। তীর্থভূমি দর্শনের চন্দনদ্বার। তাহলে চলুন ভ্রমণটা শুরু করা যাক। আমার আগের ব্লগটা ছিল বদ্রীনাথ যাত্রার সম্পূর্ণ তথ্য নিয়ে। আশা করি আপনারা ওই ব্লগটা সকলেই দেখেছেন। যারা দেখেননি তাদের জন্য ডেসক্রিপশানে আর ওপরের আই বাটনের লিঙ্কটা দেওয়া রইল। আজকে যাত্রা শুরু করার আগে আমরা আবার চলে এলাম বদ্রী বিশালের মন্দিরে, যেখানে প্রথমেই দেখা হলো দ্বারপাল গরুড়ের সঙ্গে। তারপর বদ্রী বিশালকে প্রণাম জানিয়ে একে একে মা লক্ষ্মী, কুবের এবং বজরংবলীকে প্রণাম জানালাম। 2025 সালের বদ্রীনাথ যাত্রা শেষ করে এরপর আমরা বেরোলাম সম্পূর্ণ নতুন পথে। গুড মর্নিং, নমস্কার। আমি অভিক, আপনাদের হোস্ট। আর ট্রাভেল ডেস্টিনেশন উইথ অভিক পরিবারের পক্ষ থেকে একটা সম্পূর্ণ নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে আছি বদ্রীনাথে, আর আজকে আপনাদের নিয়ে যাব বদ্রীনাথ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এমন এক গ্রামে, যে গ্রামের পৌরাণিকভাবে গুরুত্ব অত্যন্ত বেশি। চলুন শুরু করি। দূরে দেখুন, পাহাড়ে পুরো বরফ জমে আছে, আর হাত পা যেন ফ্রিজ হয়ে যাচ্ছে এখানে। মানা গ্রামে যাওয়ার জন্য বদ্রীনাথ বাস স্ট্যান্ড থেকে শেয়ার গাড়িও পাওয়া যায়। ভাড়া পড়ে মাথাপিছু 50 টাকা, আর দূরত্ব 3 কিলোমিটার। যেখানকার নিজস্ব সৌন্দর্য আপনাকে তন্ময় করবে। তবে দূর থেকে দেখার সৌন্দর্য কাছ থেকে কেমন লাগে তাই কিন্তু আজ আপনাদেরকে চাক্ষুষ করাবো। মানা গ্রামের এন্ট্রান্স এইখানে, এই অবধি আপনি গাড়ি পাবেন। এরপর থেকে আপনাকে ট্রেক করে যেতে হবে। যে কটা পয়েন্ট আছে সে কটা পয়েন্ট ট্রেক করে ঘুরতে হবে। তবে বদ্রীনাথ থেকে মানা আপ ডাউনের গাড়ি ভাড়া মোটামুটি 1000 টাকা পড়ে। আর এখানে পিট টু ব্যবস্থা আছে। যারা বয়স্ক মানুষ হাঁটতে পারবেন না তাদের জন্য পিট টুর ব্যবস্থা আছে। 2200 টাকা থেকে শুরু করেছিল, বার্গেনিং করতে করতে মা আর বাপির জন্য 1000 টাকা এসে রেটটা ফিক্স হয়েছে। তো একটু বার্গেনিং করে নেবেন যখন আসবেন। এখন চলুন, আমরা তো হেঁটেই যাব, আমরা হেঁটেই শুরু করি ট্রেকিংটা। মানা গ্রাম চামোলি ডিস্ট্রিক্টের ইন্দো টিবেটিয়ান বর্ডারের কাছে অবস্থিত। তাই যখন আপনি বদ্রীনাথের দিক থেকে আসবেন তখন কিন্তু এটা ভারতের শেষ গ্রাম, আর যখন বর্ডারের দিক থেকে ধরবেন তখন এটা ভারতের প্রথম গ্রাম। তাই এটাকে কেউ ভারতের শেষ গ্রামও বলে থাকে, আবার কেউ প্রথম গ্রামও বলে থাকে। আর এই মানা গ্রামে চলার পথে ভুটিয়াদের হাতে বানানো বিভিন্ন সুন্দর শীতবস্ত্র কিন্তু আপনাদের নজরে আসবে। এই প্রসঙ্গে একটা কথা বলি, মানা গ্রামের অধিবাসীরা কিন্তু মাত্র 6 মাস এখানে থাকেন, আর শীতের বাকি 6 মাস ওনারা কিন্তু গোপেশ্বরে এসে বসবাস করেন। এবারে আপনাদেরকে দেখাই এখানকার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো। মানা গ্রামে পৌঁছানোর পর আপনি এমন একটা জায়গায় এসে পৌঁছাবেন যেখান থেকে এই দিকে গেলে ব্যাস গুফা আর গণেশ গুফা। আর যদি আপনি এই দিকটায় যান তাহলে হচ্ছে ভীমপুল, সরস্বতী নদীর উৎসস্থল, আর হচ্ছে কেশব রায়। তো চলুন আগে ব্যাস গুফা আর গণেশ গুফার দিকটাই যাব। এই মুহূর্তে আছি গণেশ গুফার সামনে। যে গুফায় বসে ভগবান গণেশ মহাভারত লিখেছিলেন। এবং এই রচনাকালে তিনি ব্যাসদেবকেই শর্ত দিয়েছিলেন যে ব্যাসদেবকে সম্পূর্ণ না থেমে মহাভারতের কথা বলে যেতে হবে, এবং ভগবান গণেশ তিনি কনস্ট্যান্টলি সে লেখাটা লিখে যাবেন। লিখতে লিখতে ভগবান গণেশের পেন ভেঙে যায় বা কলম ভেঙে যায়, তখন নিরুপায় হয়ে ভগবান গণেশ নিজের দাঁত ভেঙে সেই লেখা চালিয়ে যান। এইভাবে একটা সময়ের পর রচিত হয়েছিল মহাভারতের গল্প।
ভেতরে গণেশের গুফা আছে, আর তার মধ্যে একটা গণেশের আসন আছে, বেলদেবের একটা আসন আছে। এই ওপরের রাস্তাটা চলে যাচ্ছে ব্যাসদেবের গুফার দিকে। মানার টেম্পারেচার এখন 4 ডিগ্রি, কিন্তু হাঁটতে হাঁটতে না পুরো গা গরম হয়ে যাচ্ছে। বাধ্য হলাম পুল ওভারটা খুলে দিতে। এবারে পৌঁছালাম ব্যাস গুফার সামনে। একটা জিনিস দেখুন, পাথরটা এমনভাবে তৈরি, মনে হচ্ছে না যেন থরে থরে পাতা সাজিয়ে তৈরি করা। এবারে যাই ভেতরে, গিয়ে দর্শন করছি। বাইরে থেকে যতটুকু আপনাদেরকে দেখানো সম্ভব হবে আমি ততটুকুই দেখাবো। ময়েশ্চার কম, ঠোঁট ফেটে যাচ্ছে। তেল মেখেছি সকালে, সর্ষের তেল, তারপরেও কিন্তু ঠোঁট ফেটে যাচ্ছে, গালে টান ধরছে। আর স্বর্গে যাওয়ার রাস্তা খুঁজছেন, যে রাস্তা থেকে পাণ্ডবেরা গেছিল, তো চলুন, ওইটা হচ্ছে স্বর্গে যাওয়ার রাস্তা। আমরা ওই রাস্তা থেকে আজকে যাব। তবে স্বর্গরোহিণী যাওয়ার পথে প্রথমেই পড়বে সরস্বতী নদীর উৎসস্থল, যেখানে মহাবলীয়ান ভীমের অক্লান্ত পরিশ্রম ব্যর্থ করে দ্রৌপদী কিন্তু দেহত্যাগ করেছিলেন। আমরা এখন 3219 মিটার উচ্চতায় সরস্বতী নদীর উৎসস্থলের কাছে ভীমকুলের ওপর দাঁড়িয়ে আছি। আমি এই মুহূর্তে যেখানটা দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সরস্বতী নদীর উৎসস্থল, এবং এখানে কিন্তু নদীর জলের স্পিড প্রচণ্ড। যে কারণে দ্রৌপদী এই জায়গাটা পেরোতে পারছিলেন না, সে কারণে ভীম, একটা মহাবলীয়ান ভীম, একটা বড় পাথর ফেলে দেন, যার মাধ্যমে দ্রৌপদী পেরিয়ে স্বর্গের পথে এগিয়ে যান। তো এটাই হচ্ছে সেই জায়গায়, এই জায়গাটার নামই হচ্ছে ভীমকুল। সরস্বতী নদী কিন্তু উৎসস্থলেই খালি দেখতে পাওয়া যায়, এরপর আপনি কিন্তু সরস্বতী নদীকে আর কোথাও দেখতে পারবেন না, পুরোটাই অন্তঃসলীলা। পাহাড়ের মাঝে সরস্বতী নদীর উৎসস্থলের কাছে মা সরস্বতীর সম্মানার্থে একটা খুব সুন্দর মন্দির করেছে। চলুন একবার ওই মন্দিরটাও আপনাদেরকে ঘুরিয়ে দিই। এবারে ভারতের প্রথম গ্রামে প্রথম চায়ের দোকানে চা খেতে এসেছি। আমরা মানা ঘুরতে এসেছিলাম, তো মানা ঘুরতে এসে অর্পিতা বসুধারা সম্পর্কে পড়েছিল, বসুধারা ফলস। তো এখানে এসে শুনলো যে বসুধারা ফলস এখান থেকে 5 কিলোমিটার দূরে। তো বললো তাহলে একটা কাজ করি, তুমি তো জীবনে অনেক পাপ করেছো, দেখি সেই পাপস্খলন হলো কি হলো না সেটা দেখার জন্য এখন টেনে নিয়ে যাচ্ছে বসুধারা। তো যাই হোক, বউয়ের সঙ্গে ঝগড়া অশান্তি দুটো করা মানেই বোকামি। বোবা আর কালার কোনো শত্রু হয় না, অতএব এগোই বসুধারার দিকে, দেখি পাপ আছে না নেই। স্বর্গের সৌন্দর্য কেমন এটা আমার জানা নেই, কিন্তু এই জায়গার নৈসর্গিক সৌন্দর্য কিন্তু আপনাকে মুগ্ধ হতে বাধ্য করবে। অসম্ভব সুন্দর জায়গাটা। যাই হোক, একটা কথা বলি, চিকিৎসক হিসেবে একটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে রাস্তাটা কিন্তু যথেষ্ট উঁচু। কেদারনাথজির যাত্রা করে যারা করে আসবেন তাদের জন্য হয়তো এই রাস্তাটা খুব একটা কঠিন মনে না হলেও, হাই অল্টিটিউডের জন্য এয়ারে অক্সিজেন স্যাচুরেশন কম থাকবে, যে কারণে কেয়ারফুল না হলে কিন্তু অ্যাকিউট মাউন্টেন সিকনেস হলে এখান থেকে নিয়ে যাওয়ার সময় পাওয়া যাবে না, তার আগেই কিন্তু যা গল্প হওয়ার হয়ে যাবে। অতএব এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকবেন। ছোট ছোট স্টেপে হাঁটবেন, অল্প অল্প করে হাঁটবেন, একটু দাঁড়াবেন প্রয়োজনে, আবার হাঁটবেন, সময় লাগুক কোনো অসুবিধা নেই। খুব সুন্দর সুন্দর ছোট ছোট হলুদ ফুল, পাহাড়ি ফুল যেগুলো দেখতে পাচ্ছি। হাই অল্টিটিউডে যেখানে আইসফল হয় বা স্নোফল হয়, সেখানে গাছের পাতাগুলোর ডিরেকশন কিন্তু নিচের দিকে থাকে, এটা কিন্তু লক্ষ্য করার মতো। দেখুন এই পাইন গাছটার পাতার ডিরেকশন সবসময় নিচের দিকে। হাঁপিয়ে যাচ্ছি, প্রচণ্ড কষ্ট।
তবে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এতক্ষণ যে রাস্তাটা দিয়ে আসছিলাম সেটা কিন্তু পাথর, তার মধ্যে সিমেন্টিং করা। আর এই যে জায়গাটার মধ্যে দিয়ে পাস করছি এটা কিন্তু শুধু পাথর বসিয়ে দেওয়া। এই যে এই জায়গাটা জলটা পড়ছে না, খুব হালকা আসছে ক্যামেরাতে, এইখানটায় হচ্ছে বসুধারা, দেখুন ভালো করে। উফ, 50% মতো রাস্তা পার করেছি, দম বার করে দিচ্ছে। আর রাস্তা কিন্তু ধীরে ধীরে সমানে খারাপ হচ্ছে। আমি দীপককে খুঁজছি, দীপক। 2025 সালে রাস্তা ভালো না হওয়ার কারণে এই ট্রেকটাই আমাদের মোটামুটি কঠিন বলে মনে হচ্ছে। তাহলে একবার চিন্তা করুন, দাপর যুগে যখন না ছিল ইট বালি সিমেন্ট, না ছিল কোনো উন্নত যন্ত্রাংশ, সেই সময় এই কঠিন রাস্তা পার করতে গেলে কতটা শারীরিক এবং মানসিকভাবে বলিয়ান হতে হতো। ভাবুন, পঞ্চপাণ্ডব কিন্তু সেই রকমেরই বলিয়ান ছিলেন। আন্দামানে স্কুবা করেছেন তারা প্রত্যেকেই জানেন, বা আমি আমার নিজের ব্লগেও বলেছিলাম, যত নিচে নামবেন কানে ব্যথা হবে প্রেশার গ্রেডিয়েন্টের ডিফারেন্সের জন্য। ঠিক একই রকম যত ওপরে উঠবেন ঠিক প্রেশার গ্রেডিয়েন্টের ডিফারেন্সের জন্য কানে কিন্তু এখানেও ব্যথা হবে। हरिओम। हरिओम। बताइए आप कितने बजे स्टार्ट किए, कितने बजे खत्म हुआ आपका? मेरे को एग्जैक्ट तो पता नहीं है, लेकिन लगभग 1 घंटे का रूट होगा ये। अच्छा अगर कंटिन्यू चले तो। अच्छा। और अगर कंटिन्यू नहीं चलेंगे, रुक रुक के बैठ के चलेंगे, तो लगभग आपको 2 घंटा तो लगेगा। और वहाँ का सीन कैसा है, सीनरी की? सीन बहुत बढ़िया, ऊपर से वसुधारा है, ऊपर से जलप्रपात नीचे के लिए आ रहा है, और वो जो जल है जमीन को टच नहीं करता है, वो बैक हो जाता है ऊपर के लिए। अच्छा। চড়াই রাস্তা থেকেও লাইফ থ্রেটনিং হলো এই গ্লেশিয়ার পেরোনো। আর এই গ্লেশিয়ার পেরোনোর সময় চন্দনদার সঙ্গে আমার প্রথমবার দেখা হলো। যতই ওপরে উঠছি আবহাওয়া ততই যেন খারাপ হচ্ছে। ঝোড়ো হাওয়া আর তার সঙ্গে বৃষ্টি, আর তার অবশ্যই দোসর খারাপ রাস্তা। কিন্তু এই সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে আমরা কিন্তু অজানাকে জানার আগ্রহে এগিয়ে চললাম। এটা হচ্ছে বসুধারা ভোর, এখনো পথ অনেক বাকি। প্রায় 4 কিলোমিটার পথ চলার পর দেখতে পেলাম একটা ছোট্ট খাবারের স্টল। এখন বসুধারা ফলের খুব কাছে পৌঁছে গেছে, সব জায়গায় গ্লেশিয়ার ভর্তি, আর যত উপরে যাচ্ছি ঠান্ডার চাপ বেড়ে চলেছে। প্রায় 3 ঘন্টা পথ চলার পর আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে, এবং এখানে পৌঁছে সত্যি আমরা অভিভূত। এত উঁচু থেকে জল এসে পড়ছে, এবং সেটা কিন্তু কোনোটাই মাটিতে পড়ছে না, হাওয়ার দাপটে সব জলটাই কিন্তু উড়ে যাচ্ছে। हर हर महादेव। यहाँ से सर आगे 25 किलोमीटर है। यहाँ से स्वर्ग सीढ़ी, यहाँ से जाके 25 1 हफ्ता के लिए ट्रेकिंग जाना पड़ता है। 3 दिन लगता है अप एंड डाउन का। वहाँ से जाके स्वर्ग सीढ़ी देखते हैं, पहाड़ के स्टेप से। खाली हम ऐसे चल नहीं पा रहे, गाइड यहाँ के लोकल गाइड लेके हम राशन पानी टेंट वगैरह सारा लेके वहाँ जाके रिटर्न। जी का नानी का तालाब है उधर। उमर ने वहाँ पे नहाया था। पानी का कुंड है बड़ा वाला। पानी का कुंड में हम लोग भी, आप लोग भी जाके नहा सकते जो भी। कितना लेते हो आप लोग ट्रेकिंग कराने का? 1 दिन का डैडी। एक दिन का? 1 दिन का डैडी का 1500। हिसाब होता है उसका हिसाब। 1500 मिनिमम है, 2000 भी हो सकता है सीजन के ऊपर। প্রায় 1 ঘন্টা এখানে থাকলাম, এবার নিচে নামার পালা। এবার দেখি কতক্ষণ লাগে নামতে। বসুধারা ফলসে যাওয়ার সময় যেমন আমাদের 3 ঘন্টা সময় লেগেছিল, কিন্তু নামার সময় মাত্র 1.5 ঘন্টায় আমরা নেমে গেছিলাম। এখানে এসে আমার সঙ্গে দেখা হয়েছে কিন্তু তীর্থভূমি দর্শনের চন্দনদার। তো দুজনে একসঙ্গে বসে চা খেলাম, কিন্তু চন্দনদার সঙ্গে কাটানো আধ ঘন্টা খুব ভালো লাগলো কিন্তু আমার। না না, এরকম ব্যাপার নয়, আমরা দুজনে খুব ভালো বন্ধু হলাম, এইটুকু বলতে পারি। দুজনের সঙ্গে দুজনে কথা বলে একটা মনের মিল হলো। ভবিষ্যতে হয়তো এই বন্ধুত্বটা আরো অনেক দূর পর্যন্ত যাবে, এটা আশা রাখি। কি তাই তো? একদম দাদা, একদম একদম।
মানা ভিলেজ এবং বসুধরা ঘোরার পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছিলাম হরিদ্বারের উদ্দেশ্যে। মোট সময় লেগেছিল 8 ঘন্টা মতো, আর এক্ষেত্রে আমাদের গাড়ি ভাড়া পড়েছিল 12,000 টাকা। আমরা ফেরার পথ ধরেছি, আর এই ফেরার পথে আমরা এই মুহূর্তে এসেছি বিআরওর ক্যান্টিনে খেতে। এর আগের বারের যারা আমার বদ্রীনাথ থেকে হরিদ্বারের ব্লগ দেখেছেন তারা প্রত্যেকেই দেখেছেন যে বিআরওর ক্যান্টিনে খাওয়া দাওয়ার কোয়ালিটি খুব ভালো। তো ন্যাচারালি যেখানে ভালো খাওয়া দাওয়া পাওয়া যাবে সেখানে তো মানুষ বারবারই আসে। দুপুরে লাঞ্চে আমরা থালি অর্ডার দিয়েছি। তো পনির, মিক্সড ভেজ, ডাল, ভাত, রায়তা, আর ওইখানে রুটি আছে। পারের 2টো করে রুটি। এর টোটাল চার্জ হচ্ছে 280 টাকা করে মাথা পিছু, এক্সক্লুডিং ট্যাক্স। খাবারের স্বাদ কিন্তু নো ডাউট খুব ভালো, কিন্তু এদের এখানে একটা সমস্যা, রেগুলার ওয়াটার নেই, আপনাকে প্যাকেজড ওয়াটার কিনেই খেতে হবে, এটা একটা সমস্যা। 2025 সালের কেদারনাথ এবং বদ্রীনাথের যাত্রা এখানেই শেষ করছি। আশা করি এই সিরিজটা আপনাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। আর যারা নতুন আমার চ্যানেলে, তাদের উদ্দেশ্যে অনুরোধ, 2025 সালের কেদারনাথ এবং বদ্রীনাথের যাত্রা সিরিজটা অবশ্যই দেখে নেবেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে আবার নতুন কোনো গল্পের সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই ভালো থাকবেন।